ভাবুন তো, যাদের কাজ আমাদের সুরক্ষা দেওয়া, তারাই যদি আমাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টা কেমন হবে? একটি আধুনিক সমাজে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা ঠিক এটাই আশা করি, তাই না? কিন্তু রক্ষক যখন নিজেই ভক্ষক হয়ে ওঠে, তখন তা পুরো সমাজকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো, যা 2020 সালে পুরো ভারতকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি জয়রাজ এবং বেনি সিংস নামে বাবা ছেলের সেই শিউরে ওঠার মতো লকআপ ডেথের ঘটনাটি নিয়ে। এই ট্র্যাজেডিতে শুধু যে দুজন নিরীহ মানুষের প্রাণ গেছে তা কিন্তু নয়, এর ফলে একটা আস্ত পরিবার চিরতরে ভেঙে চুরমার হয়ে গেছে। একজন মা এবং 3 বোন এখনও তাদের সবচেয়ে কাছের মানুষদের হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন। এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব পুলিশের ক্ষমতা আর স্বেচ্ছাসেবক গোষ্ঠীর লাগামহীন অপব্যবহার কিভাবে একটা সাধারণ ঘটনাকে এত বড় একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডে রূপ দিতে পারে। একটু ভেবে দেখুন, খুব মহৎ একটা উদ্দেশ্য শুরু হওয়া কোনো সামাজিক উদ্যোগ শেষ পর্যন্ত কিভাবে এত ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে। এই ফ্রেন্ডস অফ পুলিশ বা কমিউনিটি প্রোগ্রামটির মূল লক্ষ্যই ছিল সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাত্র কয়েক দশকের ব্যবধানে সেটাই এমন একটা অস্ত্রে পরিণত হলো যা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতে শুরু করলো। এই পুরো ব্যাপারটা আমাদের জন্য খুব কড়া একটা সতর্কবার্তা। যখন কোনো কমিউনিটি প্রোগ্রামে পরিষ্কার কোনো আইনি সীমারেখা আর কঠোর তদারকি থাকে না, তখন সেটা কতটা দ্রুত দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতে পারে, এটা তারই একটা জলযন্ত্র প্রমাণ। চলুন টাইমলাইন ধরে একটু পেছনের দিকে যাই। 1993 সাল, তামিলনাড়ুর রামানাথপুরম জেলার এসপি ফিলিপ প্রদীপ পুলিশের মানসিক চাপ কমানোর জন্য এই ফ্রেন্ডস অফ পুলিশ বা এফওপি তৈরি করেন। উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো ছিল, সাধারণ মানুষ পুলিশের কাজে একটু সাহায্য করবে। উদ্যোগটা বেশ সফল মনে হওয়ায় পরের বছর মানে 1994 সালেই তামিলনাড়ু সরকার এটাকে পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে দেয়। কিন্তু এখানেই রয়ে গেছিল সবচেয়ে বড় কাঠামোগত গলদটা। এই স্বেচ্ছাসেবকদের জন্য কোনো ধরনের বাধ্যতামূলক আইনি প্রশিক্ষণ বা ব্যাকগ্রাউন্ড চেকের ব্যবস্থাই রাখা হয়নি। এখন কাগজে কলমে এই এফওপির কাজ কি ছিল? এখানে দেখুন, তাদের মূল কাজ ছিল ট্রাফিক ক্লিয়ারেন্সে সাহায্য করা বা টহল দেওয়ার সময় পুলিশের সাথে থাকা। কিন্তু বাস্তবে কি ঘটল? সময়ের সাথে সাথে এই স্বেচ্ছাসেবকরা নিজেদেরই পুলিশ ভাবতে শুরু করল। তারা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশের ক্ষমতা খাটাতে শুরু করল, সাধারণ মানুষকে হয়রানি করা শুরু করল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা এটাকে ব্যক্তিগত শত্রুতা উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করল। ক্ষমতার এই যে চূড়ান্ত অপব্যবহার, এটাই সাধারণ নাগরিকদের জন্য এক চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই পুরো ঘটনার আসল মর্মন্তুতিক দিকটা বুঝতে হলে আমাদের সাথানকুলামের এই 2 সাধারণ ব্যবসায়ীকে একটু চিনতে হবে। 59 বছর বয়সী বাবা জয়রাজ এবং তার 31 বছর বয়সী ছেলে বেনিংস। তারা সমাজের খুব সাধারণ শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। নিজেদের ছোট ব্যবসা চালাতেন, একজনের কাঠের দোকান, আরেকজনের মোবাইলের দোকান। তারা নিজেদের কাজ নিয়েই থাকতেন, কিন্তু চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে চুপ করে থাকতেন না, প্রতিবাদ করতেন। তাদের এই সাধারণ সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটাই শেষ পর্যন্ত ওই দুর্নীতিগ্রস্ত পুলিশদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বড় একটা মর্মান্তিক ঘটনার পেছনে কারণগুলো কতটা তুচ্ছ ছিল। একবার জয়রাজ কিছু এফওপি সদস্যকে তার দোকানের সামনে প্রকাশ্য মদ খাওয়ার জন্য বকাঝকা করেছিলেন। ব্যাস, সেই আক্রোশে তারা পুলিশের কাছে গিয়ে উল্টে মিথ্যা নালিশ করে যে জয়রাজ নাকি পুলিশকে মারধরের হুমকি দিয়েছেন। অন্যদিকে এসআই বালাকৃষ্ণনের ক্ষোভের কারণটা শুনলে তো আপনি হতবাক হয়ে যাবেন। বেনিংস তাকে 15,000 টাকা দামের একটা মোবাইল ফোন মাগনা বা অনেক কমে দিতে রাজি হয়নি, আর তাতেই তার ইগোতে আঘাত লাগে। এই ছোটোখাটো সস্তা অহংকারের দ্বন্দ্বগুলোই একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে ফেলল। দিনটা ছিল 19 জুন 2020। এই রাতের ঘটনা প্রবাহ দেখলে স্পষ্ট বোঝা যায় পুলিশ কিভাবে প্ল্যান করে বাবা আর ছেলেকে আলাদা করে ফেলেছিল। কোভিড লকডাউনের নিয়ম ভাঙার মতো একটা ঠুনকো অজুহাতে পুলিশ জয়রাজকে তুলে নিয়ে যায়। বেনিংস পরিস্থিতি আঁচ করতে পেরে তার একজন আইনজীবী বন্ধুকে নিয়ে থানায় ছোটেন, কিন্তু পুলিশ খুব চালাকি করে আইনজীবীকে থানার বাইরে আটকে রেখে দরজা জানালা সব বন্ধ করে দেয়। একজন আইনজীবীকে এভাবে আটকে রাখা মানেই হলো আইনি সহায়তা পাওয়ার যে মৌলিক অধিকার তার সরাসরি লঙ্ঘন। এই একটা পদক্ষেপই প্রমাণ করে দেয় থানাটা কিভাবে জবাবদিহিহীন সহিংসতার একটা টর্চার সেল হয়ে উঠেছিল।
সেই রাতের বিস্তারিত শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেয়। পুলিশ আর তাদের সেই স্বেচ্ছাসেবক বন্ধুরা মিলে বাবা ও ছেলেকে লাঠি দিয়ে পশুর মতো পিটাতে থাকে। এসআই রঘু গণেশের তীব্র জাতিগত বিদ্বেষ এই নির্যাতনকে আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যায়। শুধু তাই নয়, ইন্সপেক্টর শ্রীধর এতটাই পৈশাচিক আনন্দ পাচ্ছিলেন যে বেনিঙ্কোসের সামনের মাসে হতে যাওয়া বিয়েটা ভেঙে দেওয়ার জন্য তিনি তার গোপনাঙ্গে বারবার আঘাত করেন। ভাবা যায়, শরীর থেকে এত বেশি রক্ত ঝরছিল যে সেই রক্তের দাগ লুকানোর জন্য পুলিশ পরিবারের কাছ থেকে একাধিক গাঢ় রঙের লুঙ্গি ছিঁয়ে পাঠায়। এটা ক্ষমতার অপব্যবহারের এক চূড়ান্ত বিকৃত রূপ ছিল। আচ্ছা, এই জায়গায় এসে একটা প্রশ্ন জাগে না, কেউ কি দেখার ছিল না? উত্তরটা হলো পুরো সিস্টেমটাই ধসে পড়েছিল। একটু খেয়াল করুন, পুলিশের ভয়ে একজন ডাক্তার নির্দ্বিধায় একটা মিথ্যে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিলেন। একজন ম্যাজিস্ট্রেট নিচে নেমে নিজের চোখে ভুক্তভোগীদের অবস্থা না দেখেই দোতলার বারান্দা থেকে 15 দিনের রিমান্ড মঞ্জুর করে দিলেন। এমনকি জেল কর্তৃপক্ষ গুরুতর আহত এই দুজন মানুষকে কোনো চিকিৎসা ছাড়াই জেলে ঢুকিয়ে নিল। চিকিৎসা, বিচার ব্যবস্থা এবং সংশোধনাগার, প্রতিটা লেয়ার এখানে সম্পূর্ণ ফেল করেছে। এই জন্যই বলা হয়, পুলিশের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাধীন সিটিজেন মনিটরিং বোর্ড থাকাটা কতটা জরুরি। লকডাউনে দোকান খোলা রাখার মতো একটা সাধারণ অভিযোগ, আর তার পরিণতি কি হলো দেখুন। গ্রেফতারের মাত্র কয়েকদিনের মাথায় একটা পরিবারের 2টো প্রজন্ম শেষ হয়ে গেল। 22 জুন রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট আর ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে বেনিংস মারা যান, আর তার ঠিক কয়েক ঘণ্টা পর 23 জুন খুব ভোরে বাবা জয়রাজও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা শুধু যে ওই পরিবারটাকে ধ্বংস করল তা নয়, স্থানীয় মানুষদের মনেও আইন শৃঙ্খলার প্রতি তীব্র একটা আস্থার সংকট তৈরি করে দিল। এত বড় একটা কাণ্ডের পর প্রশাসনের প্রথম রিয়াকশন কী ছিল জানেন? ধামাচাপা দেওয়া। তারা নির্লজ্জের মতো বলতে শুরু করল এটা নাকি নিছকই অসুস্থতাজনিত মৃত্যু, আর পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করল। কিন্তু এবার আর তা হলো না। এই মিথ্যা বয়ান মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ করল। সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ, সবাই সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সরাসরি রাস্তায় নেমে এলো। তারা বুঝিয়ে দিল যে কোনো টাকা দিয়েই এই পুলিশি হত্যাকাণ্ডের বিচারকে কিনে নেওয়া যাবে না। পুলিশের অহংকার ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল তার একটা পারফেক্ট উদাহরণ হলো এই উক্তিটি। মাদ্রাজ হাইকোর্ট যখন ম্যাজিস্ট্রেট ভি ভারতী দাসানকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেয়, তখন ওই থানার পুলিশরা তাকে বিন্দুমাত্র সাহায্য তো করেইনি, উল্টে কনস্টেবল মহারাজান সরাসরি ম্যাজিস্ট্রেটের পেছনে দাঁড়িয়ে তাকে ব্যঙ্গ করে বলেছিলেন সে কিছুই করতে পারবে না। এই যে ব্লু ওয়াল অফ সাইলেন্স বা প্রাতিষ্ঠানিক নীরবতা, এটা প্রমাণ করে পুলিশরা নিজেদের একেবারে আইনের ঊর্ধ্বে বলে মনে করছিল। তো পরিস্থিতি যখন এমন যে পুরো থানা তদন্তে বাধা দিচ্ছে, প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাহলে শেষমেশ এই নীরবতার দুর্ভেদ্য দেয়াল ভেঙে সত্যটা বেরিয়ে এলো কীভাবে? কে ভাঙল এই অচলায়তন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একজন মাত্র মানুষের অবিশ্বাস্য সাহসের মধ্যে, কনস্টেবল রেবতী। হ্যাঁ, একজন নারী পুলিশ কর্মকর্তা, যিনি সিস্টেমের দুর্নীতির কাছে মাথা নত না করে ন্যায় বিচারকে বেছে নিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে পারছিলেন না ঠিকই, কিন্তু অত্যন্ত সাহসের সাথে তিনি গোপনে ম্যাজিস্ট্রেটকে একটা কাগজে নিজের ফোন নম্বর লিখে দেন। পরে ফোনে তিনি সে রাতের নির্মম নির্যাতনের আদ্যপান্ত ম্যাজিস্ট্রেটকে জানান। একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এমন সাহস দেখানোটা সত্যি অভাবনীয়, আর এটাই ছিল এই মামলার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কনস্টেবল রেবতী যে কতটা সত্যি বলছিলেন তা হাতে নাতে প্রমাণ করে দিল এই ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে দেখা গেল জয়রাজের পাঁজরের হাড় ভেঙে ফুসফুস ফুটো হয়ে গিয়েছিল, আর বেনিংসের শরীরের ভেতরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ফেটে গিয়ে মারাত্মক ইন্টারনাল ব্লিডিং হয়েছিল। এই অকাট্য মেডিকেল প্রমাণগুলোর সামনে আসার পরেই থানার বানানো সেই মিথ্যা এফআইআর আর সাজানো গল্পটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এখান থেকে আমরা বুঝতে পারি সঠিক শারীরিক প্রমাণের ডকুমেন্টেশন কতটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। এরপর শুরু হলো অ্যাকশন। তদন্তের ভিত্তিতে ওই থানার মোট 10 জন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, সাথানকুলাম থানার পুরো নিয়ন্ত্রণ পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে সাময়িকভাবে রেভিনিউ বা রাজস্ব বিভাগের হাতে তুলে দেওয়া হয়। একটা থানার নিয়ন্ত্রণ পুলিশের হাত থেকে সরিয়ে নেওয়াটা কিন্তু খুব সাধারণ ঘটনা নয়। এটা থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে স্থানীয় পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস একেবারে শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। এই চারটা দেখুন:
গ্রেফতার হওয়া সেই 10 জনের মধ্যে একজন পরবর্তীকালে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যান, আর বাকি 9 জন কর্মকর্তার বিচার এখনও আদালতে চলছে। আইনি জবাবদিহিতা নিশ্চিত করার এই লড়াইটা কিন্তু বেশ দীর্ঘ আর ক্লান্তিকর। অপরাধীরা ধরা পড়লেও দিনের পর দিন আদালতে চক্কর কেটে ন্যায় বিচার পাওয়ার এই আইনি যুদ্ধটা ভুক্তভোগী পরিবারের জন্য মানসিকভাবে কতটা কষ্টের তা হয়তো আমরা বাইরে থেকে পুরোপুরি বুঝতেই পারব না। এই ট্র্যাজেডির একটা বড় ইম্প্যাক্ট হলো তামিলনাড়ু সরকার ওই দুর্নীতিগ্রস্ত ফ্রেন্ডস অফ পুলিশ প্রোগ্রামটা চিরতরে নিষিদ্ধ করতে বাধ্য হয়। এটা নিঃসন্দেহে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের একটা বড় জয়। কিন্তু যে পরিবারটা ধ্বংস হয়ে গেল তাদের কি হবে? মা এবং 3 বোন, তাদের পরিবারের প্রধান উপার্জনকারী বাবা আর ভাইকে হারিয়ে একটা অসম বেঁচে থাকার লড়াই লড়ছেন। সরকারি ক্ষতিপূরণের কিছু টাকা হয়তো তাদের দেওয়া হয়েছে, কিন্তু কোনো টাকাই কি স্বজন হারানোর ওই গভীর মানসিক ট্রমার বিকল্প হতে পারে? কখনোই না। আলোচনার একদম শেষে এসে এই ঘটনা আমাদের খুব জরুরি একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যে রক্ষকদের ওপর আমরা নির্ভর করি, তারা বা তাদের তথাকথিত বন্ধুরাই যদি এমন ভয়ঙ্কর হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ বিশ্বাসটা করবে কাকে? সাথানকুলামের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক আইনি রক্ষা কবচ, জবাবদিহিতা আর সাধারণ মানুষের প্রশ্ন করার সাহস না থাকলে যে কোনো ক্ষমতাই আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে সিস্টেমকে শোধরানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের সবার।